হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা মেডিসিন নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম মেডিসিন ছিল নাজভূমিকা। আমরা আজকে আরেকটি কমন মেডিসিন নিয়ে আলোচনা করব, যেটা আমরা দৈনন্দিন আমাদের প্র্যাকটিস লাইফে আমরা ইউজ করতে পারি এবং করেও থাকি। এটা হচ্ছে ব্রাইনিয়া অ্যালবাম। আমরা একটা ব্রাইনিয়া ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি কীভাবে চিনব, আজকে আমরা এর একটা ধারাবাহিক আলোচনা করব, যে হুইজ দ্য ব্রাইনিয়া পার্সন। আমরা এর আগে বলেছি যে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা ক্রনিক কেস ট্রিটমেন্ট করার সবচেয়ে উত্তম উপায় হচ্ছে যে রোগীর পার্সোনালিটি বিচার বিশ্লেষণ করা। আমরা যদি রোগীর পার্সোনালিটি বিচার বিশ্লেষণ করতে পারি, তাহলে আমরা একটা রোগীকে সঠিক ওষুধের মাধ্যমে তার ক্রনিক কেসগুলো রিকভারি করতে পারবো। তো যদিও ব্রাইনিয়া একটা একুইট মেডিসিন, ক্রনিক ক্ষেত্রেও আমরা ব্রাইনিয়াকে অ্যাপ্লাই করতে পারি কিংবা করতে পারবো। তো আমরা আজকের আলোচনাতে আমরা ব্রাইনিয়ার পার্সোনালিটি নিয়ে আলোচনা করব। আমি ডাক্তার এস.কে. পাপন এবং আমার সাথে আছেন নবাগত ডাক্তার ইমরান হোসাইন। তো আমরা নিয়মিত আপনাদের সাথে বিভিন্ন ওষুধের প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেন সংক্ষেপে আপনারা একটা মেডিসিনকে চিনতে পারেন, বুঝতে পারেন এবং সেটাকে প্রয়োগ করতে পারেন। তো ইমরান ভাই, বলেন আজকে আপনার ব্রাইনিয়া নিয়ে কী ধরনের আলোচনা করতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। ব্রাইনিয়া অ্যালবাম খুব একটা গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, যা আমরা সচরাচর আমরা ইউজ করে থাকি। ব্রাইনিয়া ব্যক্তিটি আসলে খুবই খুবই পরিশ্রমী একটি ব্যক্তি, যা আমাদের সমাজে অনেক অ্যাভেলেবেল পাওয়া যায়। সে ব্রাইনিয়ার ব্যক্তি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে, কাজের প্রতি বেশি তার উদ্যোগ, চিন্তা, কাজ কীভাবে কাজ করবে, কাজ করে সে কীভাবে ইনকাম করবে, এই চিন্তা তার মধ্যে বেশি কাজ করে। সর্বদা তার মাথার মধ্যে ইনকামের চিন্তা তার মধ্যে থাকে। ব্রাইনিয়া সবসময় সিম্পল ড্রেস পরে, ব্যয়বহুল খরচ সে করে না, অনেক দামি পোশাক সে পরিধান করে না। কম টাকায় যেখানে যেটা পাওয়া যায় সেটাই সে চিন্তা করে, যে বেশি টাকা খরচ সে করে। বন্ধু বান্ধব সে সহজে চলে না, কারণ সেখানে গেলে তার টাকা খরচ হবে, যেখানে গেলে তার খরচ হবে সেখানে সে যাবে। সমাজে পিকনিকে যায়, সবাই সমাজবদ্ধভাবে একত্রে আনন্দ করার জন্য, সেখানেও সে যাবে। ব্রাইনিয়া এমন একটা ব্যক্তি মাথার মধ্যে কাজ করে, যে পজিশনে গেলে তার খরচ বেশি, সেই পজিশনে থেকে সে এড়িয়ে চলে। তার চিন্তা একটাই, তার ইনকাম বাড়াইতে হবে। সে তার ইনকাম যা আছে তা থেকে সে আরও বৃদ্ধি করার জন্য তার চিন্তায় মাথায় কাজ করে। সে ব্রাইনিয়া ব্যক্তি কাজ পাগল, এক কথা বলে সেই যে কাজ পাগল। ব্রাইনিয়া কাজ পাগল, কাজকে প্রাধান্য বেশি দেয়। পরিবারের প্রতি গুরুত্ব দেয়, কিন্তু তারপরও তার ছেলে মেয়ে, তার পরিবারের সদস্য তার বেসিক যা লাগে তা দেয়, কোনো সমস্যা নাই। সে তার যে পজিশনে আছে এই পজিশনে সে সন্তুষ্ট না, সে তা আরও চায়, তার প্রয়োজন অধিক। তো এই জন্যই সে তার কাজকে চালিয়ে যায়, এবং তার মধ্যে আরেকটা কাজ করে, সমাজে যারা প্রতিষ্ঠিত, যাদের অনেক টাকা পয়সা আছে, তাদের সাথে সে ঈর্ষা করে, যে তাদের আছে, আমারও ভর্তি হবে। এরকম তার এই ঈর্ষাটাই তাকে কাজকে আরও ত্বরান্বিত করার জন্য নানান চিন্তাভাবনা করে, এবং ইনকাম করার জন্য সেই চিন্তাভাবনা সবসময় করে থাকে। তো কাজ তার মধ্যে আরেকটা কাজ করে, যখন সে কাজ করতে প্রচুর পরিশ্রম করে না, ব্রাইনে কাজ করতে এক পর্যায়ে সে যখন আর অসুস্থ হয়ে যায়, তখন
তখনও সে ওই সামান্য অসুস্থ নিয়েও সে তার কাজে যায়, আমাকে যেতে চায়। মানে সে কাজ পাগল এবং ইনকাম করার জন্য তার মধ্যে সর্বদাই মাথার চিন্তা আসে কীভাবে তার ইনকাম বাড়ানো যায়। অসুস্থ আছে তারপরে সে তার কাজে যায়। ব্রায়ান এমন একটা ব্যক্তি, অসুস্থ তারপরে সে তার কাজে যাওয়ার জন্য তার মধ্যে চিন্তা আসে। তো কাজ করতে করতে সে এক পর্যায়ে যখন সে শারীরিক বা মানসিকভাবে বেশি একটু প্রবলেম বেশি দেখা দেয়, তখনও সে চিন্তা করে বাসায় রেস্ট নিব। তারপর আবার চিন্তা করে না, বাসায় রেস্ট নেব না, আমার ইনকামে যেতে হবে, আমার কাজে যেতে হবে। মানে সে কাজটাকে বেশি প্রাধান্য দেয়। অসুস্থ আছে তারপর সে কাজে যাওয়ার জন্য চিন্তা করে না, আমার কাজে যেতে হবে। পর আবার চিন্তা করে না, আমি বাসায় রেস্ট নেব। এরকম তার দুটানার মধ্যে তার মাথা আসা যায়। কেন দুটানা আসে? তার দুটানা আসে কারণ হলো সে লাভ লসের কথা চিন্তা করে মনে করেন অসুস্থ ব্রায়ানিয়া, সে ঘর থেকে বের হয়েছে অসুস্থ, মোটামুটি অসুস্থ সে ঘর থেকে বের হয়েছে, তার কাজে যাবে। তো অর্ধেক পথে যে সে চিন্তা করে না, আমি এখন যদি কাজে যাই, যদি বেশি অসুস্থ হয়ে যাই, তখন তো আমি আরও অনেক দিন বিছানায় পড়ে থাকতে হইব, বা হাসপাতাল যেতে হইব, বা অনেক টাকা পয়সা খরচ করতে হইব। তার মধ্যে এই চিন্তা আসতেছে না, আমি 2 দিনের জন্য রেস্ট নিই, তারপরে আমি কাজে যাব। এই চিন্তার মধ্যে আসে। সে ভাবছে 2 দিনের মধ্যে আমি সুস্থ হব, তারপরে আমি কাজে যাবো, তাহলে আমার লসটা কম হবো। যদি আমি এখন কাজে যাই, তখন যদি বেশি অসুস্থ হয়ে যায়, হয়তো আমি 1 মাস বিছানায় পড়ে থাকতে পারি, হয়তো বা হাসপাতাল অনেকদিন পড়ে থাকতে পারি। এই যে তার মধ্যে একটা বার্গেনিং তার মধ্যে আসা যায়। দিস ইজ বার্গেনিং। সে নিজেই বার্গেনিং করে যে কোনটা লাভ কোনটা লস, এটা নিয়ে টক করে, বিজনেস টক করে। ব্রায়ান এমন একটা ব্যক্তি, সে সবসময় বিজনেস নিয়ে টক করে, নিজে বিজনেস টক করে, বার্গেনিং করে যে কোনটা আমার লস কোনটা আমার লাভ। এরকম একটা ব্যক্তি সে। এই থিমটা যদি কোনো ব্রায়ানের ব্যক্তির মধ্যে আমরা পাইতে পারি, তখনই আমরা এই মেডিসিনকে আমরা ধরতে পারবো যে এই লোকটা ব্রায়ান। তো ঠিক আছে ইমরান ভাই, খুব চমৎকার বললেন আজকে। তো যা বলা হয়নি সেটা নিয়ে আমি শুরু করি। ব্রায়ানিয়া যারা হোমিওপ্যাথি ডাক্তার, ব্রায়ানিয়া সম্পর্কে যারা পড়ালেখা করছেন তারা অবশ্যই জানেন যে ব্রায়ানিয়ার প্রধান কথা হচ্ছে শুষ্কতা, ড্রাইনেস। তার ইনার যে মিউকাস মেমব্রেন আছে, মাউথ থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত যে ইনার মিউকাস মেমব্রেন, সেই ইনার মিউকাস মেমব্রেনটা সম্পূর্ণ ড্রাই থাকে। হয়তো বা তার চেহারা তেলাক্ত থাকতে পারে, তার স্কিন তৈলাক্ত থাকতে পারে, বাট ইনার যে মিউকাস মেমব্রেন আছে সেটা পুরোটা ড্রাই থাকে। তো এই ড্রাইটা শুধু আমাদের ব্রায়ানিয়ার ক্ষেত্রে শুধু শারীরিকভাবে পাওয়া যায় না, এটা মানসিকভাবে থাকে। মানসিকভাবেও ব্রায়ানিয়ার টোটালি তার যে মেন্টাল লেভেলটা সেটা টোটালি ড্রাইনেস থাকে। মানে তার টোটালটা এরকম শুষ্ক থাকে, সেখানে কোনো ধরনের মানে যে পরিতৃপ্তি, সেই পরিতৃপ্তিটা তার মধ্যে থাকে না। এই অপরিতৃপ্তিটাই হচ্ছে ব্রায়ানিয়ার মূল কথা। যেমন আমরা নাক ভূমিকা পড়ার সময় আমরা পড়ছি, নাক ভূমিকা হচ্ছে এমন একটি ব্যক্তি যেটা নন কম্প্রোমাইজিং বিজনেসম্যান, যে তার লাইফের অ্যাম্বিশনে পৌঁছানোর জন্য, জীবনে কোনো কিছু প্রতিষ্ঠিত করার জন্য সে তার লাইফে কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করে না। কিন্তু আমরা ব্রায়ানিয়াকে যখন আমরা চিনি, তখন ব্রায়ানিয়া কিন্তু সেও এরকম একটা কাজ পাগল মানুষ, সেও একজন বিজনেসম্যান, বাট সেটা নাক্সের মতো না। নাক্সের থেকে এর মূল বিষয়টা হচ্ছে যে ব্রায়ানিয়া হচ্ছে এমন একজন ব্যক্তি যে দৈনন্দিন চাহিদা পূরণ করার বাইরে তার চিন্তাকে কখনো প্রসার করতে পারে না। কারণ তার ইনার যে ফিলিংসটা আছে, সেই ফিলিংসটা অলওয়েজ ড্রাই থাকে, অলওয়েজ মানে অভাব থাকে, অলওয়েজ তাকে এখানে মানে অতৃপ্তি থাকে, পরিপূর্ণতা নাই ইনার ফিলিং। মানে ব্রায়ানিয়া হয়তো বা এমন একটা ফ্যামিলির লোক যে কিনা তার ফ্যামিলিতে 8-10 জন লোক আছে, তার মধ্যে উনি একজন, যাকে এই একজনের উপরে এই 8-10 জন লোক নির্ভরশীল। সুতরাং তার ঘরে যে চাহিদাটা আছে সেই চাহিদাটা সে কখনোই পূরণ করতে পারে না।
হ্যাঁ, তার সেই ভিতরে যে তার যে ঘরের যে চাহিদাটা সে সবসময় সেখানে শুষ্কতা থাকে আর ড্রাই থাকে। কখনো সেখানে মানে পরিপূর্ণতা, কখনো সেখানে সে যে ওকে আজকে এই মাসের আমার যা ইনকাম সেই ইনকাম দিয়ে এই মাস চলবে, এরকম কখনো সেটা থাকে না। মানে সে অলওয়েজ তার unsatisfied থাকে। পরিবারের মধ্যে সবসময় একটা অভাব, একটা চাহিদা তৈরি থাকে। হ্যাঁ, যেমন আমরা ব্রায়ানিয়া কি পড়ি, সবসময় তার মুখ শুষ্ক থাকে এবং তার মধ্যে সবসময় একটা চাহিদা থাকে। কিসের চাহিদা? পানি পিপাসার চাহিদা। সে দীর্ঘ সময় পর অনেক বেশি পরিমাণ পানি খায়। ঠিক আছে, ঠিক মেন্টাল লেভেলেও তার পরিবারের মধ্যে একটা মানে অনেক চাহিদা থাকে, অনেক ডিমান্ড থাকে। সে অনেক পরিশ্রম করে সে চাহিদাটা পূরণ করার চেষ্টা করে, কিন্তু তারপরেও দেখা যায় সে পূরণ করতে পারে না, আবার সে চাহিদাটা তৈরি হয়। আমার কাছে মনে হচ্ছে যে মনে করেন ব্রায়ানি এমন একটা ব্যক্তি, সে একটা মনে করেন একটা বালু, হ্যাঁ, বালুকে নিয়ে আমরা তুলনা করি। বালুর মধ্যে যদি আমরা অল্প একটু পানি দিই, দেখেন মিশে গেছে, আবার বেশি পানি দিই, আবার মিশে গেছে, আবার পানি দিই, আবার মিশে গেছে, এরকম মানে যতই বালুর মধ্যে পানি দিই না কেন, পানিটা সে অ্যাবজর্ব করে নেয় এবং শুকিয়ে যায়, মানে এটা শুকিয়ে যায় জায়গা। আসলে ব্রায়ানি এমন একটা ব্যক্তি, সে তার এমন অভাব যে তা যতই দেয় তার সে শুকিয়ে যায়, মানে ব্রায়ানির মুখ সবসময় শুষ্ক থাকে, এই জন্য সে বারবার পানি খেতে চায় এবং তার মেন্টালি এরকম এবং শারীরিকভাবে সে শুকিয়ে যায়। এবং এখানে অভাব যে শব্দটা মানে ডাইরেক্টলি বলা যাবে না। দেখা যাচ্ছে এখন ধনী ব্যক্তিও তো আসতে পারে যার কোনো টাকার অভাব নেই, তাকে আপনি কিভাবে ব্রায়ানিয়া দিবেন? আচ্ছা, হ্যাঁ। এখন একজন স্টুডেন্ট আসছে, তার তো টাকা ইনকাম করার টেনশন নেই, সে তো শুধু পড়ালেখা করবে, তাকে কিভাবে আপনি, তার তো কিছু টাকার অভাব নেই, সে বাবা মা দিচ্ছে, সে খরচ করতেছে, সেখানে কিভাবে আপনি তাকে চিনবেন সে ব্রায়ানিয়া? আচ্ছা, এখানে আপনাকে যে জিনিসটা বুঝতে হবে যে ব্রায়ানিয়া হচ্ছে জায়গাটা, সেটা হচ্ছে তার চাহিদা। একটা ছাত্রের চাহিদা কি? সে ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, একজন বড় লোকের চাহিদা কি? যে সে আরো গাড়ি বাড়ি করবে। আর একটা গরিব মানুষের চাহিদা কি? সে তার পরিবারকে বাঁচানোর জন্য কয়েকটা ডাল রুটি সংগ্রহ করবে। প্রত্যেকের চাহিদা আলাদা আলাদা। হ্যাঁ, সেই ক্ষেত্রে ব্রায়ানিয়ার যে চাহিদাটা সেটা হচ্ছে আনস্যাটিসফাইড, মানে আনস্যাটিসফাইড। তার যে চাহিদাটা আছে সেটা কখনো স্যাটিসফাই হওয়ার মতো না, সেটা কখনো পূরণ হওয়ার মতো না। তার ভিতর থেকে এটা ইনার ফিলিংস, হয়তো পাচ্ছে এমন একটা জায়গায় আছে সেখানে তার আশেপাশে কোনো অভাব নাই, সেটা ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে, বাট সে ভিতর থেকে সে মানে তার ড্রাইনেস, ভিতর থেকে ড্রাইনেস, তার মেন্টালি ইনার ফিলিংস থেকে সে ড্রাইনেস থাকে। যার কারণে আমরা চিনতে পারি আনস্যাটিসফাইড পোর বিজনেসম্যান। সে নিজেকে মানে অভাবী মনে করে যে না, আমার এতে হবে না, আমার আরও দরকার। হ্যাঁ, সেজন্য সে পরিশ্রম করে। এখন একটা গরিব মানুষকে আমরা খুব সহজে চিনতে পারবো যে এটা ব্রায়ানিয়া, বাট একটা ধনী মানুষকে কীভাবে চিনবো? সেই ক্ষেত্রগুলো আমাদেরকে বুঝতে হবে, সেই জিনিসগুলো আমাদের আন্ডারস্ট্যান্ড করতে হবে যে গরিব মানুষের ক্ষেত্রে আমরা কীভাবে ব্রায়ানিয়া চিনবো। ওকে, তো এখানে হচ্ছে যে ব্রায়ানিয়ার নিজের ভিতরের একটা ফিলিংস, সেটা হচ্ছে সে সবসময় নিজেকে পোর ফিল করে। ডিলিউশন, পোর, হিজ একটা রুব্রিক আছে, সেখানে ব্রায়ানিয়া আছে। ব্রায়ানিয়া সবসময় নিজের ভিতর থেকে একটা আনস্যাটিসফাই আছে যে না, আমার আরও লাগবে। একটা ছাত্র মনে করে আমাকে আরও পড়ালেখা করতে হবে, আরও ভালো রেজাল্ট করতে হবে। হ্যাঁ, এরকম। তো ব্রায়ানিয়া তার যে দৈনন্দিন জীবনের যে কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যেই সে সীমাবদ্ধ। সে এই কাজগুলোর মধ্যেই তার চাহিদা পূরণ করার চেষ্টা করে। সে এর চেয়ে বাইরে, এর চেয়ে বেশি কিছু এক্সপেন্ড করে না, সেই সুযোগটা তার থাকে না। যেমন ব্রায়ানিয়া মূলত তার নিজের জায়গায় তার যে দৈনন্দিন যে ডিমান্ডটা আছে সেই ডিমান্ডটা পূরণ করার জন্যই সে তার কাজ চালিয়ে যায়। হ্যাঁ, সে পরিশ্রমী হয়, কিন্তু তার ইনকামটা তার চাহিদার তুলনায় সবসময় সীমিত। তার যে আয়টা, তার যে ইনপুটটা তার প্রত্যাশার থেকে অনেক কম থাকে। এটা হচ্ছে ব্রায়ানিয়ার ড্রাইনেস, এটা হচ্ছে ব্রায়ানিয়ার আনস্যাটিসফাইড মেন্টালিটি। আমরা যদি ব্রায়ানিয়ার আনস্যাটিসফাইড মেন্টালিটি চিনতে পারি, তাহলে আমরা ব্রায়ানিকে দিতে পারবো। তো ব্রায়ানিয়া সে পরিশ্রম করে, সে হয়তো বা একটা ব্যবসা দাঁড় করায় অনেকগুলো মানুষ নিয়ে, অনেকগুলো কর্মচারী নিয়ে, তারপরেও তার ডিমান্ড ফুলফিল হয় না। কারণ সে মনে করে যে আমার অভাব আমাকে ছাড়বে না, এবং তার ভিতরে একটা ভয় আছে, হয়তো বা তার এখন অভাব নাই। হ্যাঁ,
আমরা বলবো যে আমরা তো তখন অভাব নিয়ে কাজ করলাম যে ব্রাইনিয়ার মধ্যে সবসময় অভাব থাকবে, আসলে সবসময় অভাব থাকবে না। এখন একজন ব্রাইনিয়া রোগীর অভাব নাই, হ্যাঁ, সে ব্যবসা করতেছে, সে দৈনিক মাসে 50,000 টাকা ইনকাম করতেছে, হ্যাঁ, তার কাজ ব্যবসা খুব ভালো চলতেছে, কিন্তু তার মধ্যে একটা ভয় থাকে, সেটা হচ্ছে যে আমার না জানি ভবিষ্যতে আমি কোনো অভাবে পড়ে যাই। হ্যাঁ, না জানি ভবিষ্যতে আমি কোনো অভাবে পড়ে যাই। ফেয়ার পভার্টি একটা রুব্রিক আছে, ফেয়ার পভার্টির মধ্যে ব্রাইনিয়া আছে। পভার্টি মানে হচ্ছে দারিদ্রতা। না জানি আমার ব্যবসায় কোনো লস হয়ে যায়, না জানি আমার ব্যবসাতে কোনো ধস নেমে যায়, আমি যদি না জানি ভবিষ্যতে আমি ঠিকঠাক মতন চলতে পারবো কি না। হ্যাঁ, এরকম একটা মানে ভয় তার মধ্যে কাজ করে। এই ভয়টাও তাকে আরও বেশি ড্রাই করে তোলে, তাকে তাকে আরও বেশি আনস্যাটিসফাই করে তোলে। হ্যাঁ, ঠিক আছে। তো ব্রাইনিয়ার বিষয়টা থেকে এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের তো বর্তমানে সমাজে অনেক মানে কম্পিটিশন। দেখা যায় যে একটা কর্মচারী সে কি কাজ শিখে, তার পরবর্তীতে সে আরেকটা বিজনেস খোলে তার পার্শ্ববর্তী এলাকায়। তো সে যেই কোম্পানিতে চাকরি করছে তার মালিক যদি ব্রাইনিয়া হয়, তো ব্রাইনিয়া কখনোই তার কর্মীদের উপর বিশ্বাস করে না। হ্যাঁ, সে মনে করে যে তারা না জানি কখন আমাকে ছেড়ে দিয়ে, তাদের নিজেদের লাভের চিন্তা করে আমাকে ছেড়ে দিয়ে, হ্যাঁ, আমাকে ক্ষতি করে চলে যাবে। এখানে হচ্ছে ব্রাইনিয়ার অসুস্থতার মূল জায়গাটা, যেখান থেকে ব্রাইনিয়া অসুস্থ হয়। হয়তো দেখা যায় যে কোনো কর্মচারী তার প্রতিষ্ঠান থেকে চলে গিয়ে তার পাশেই আরেকটা সে নিজে ব্যবসা খুলে বসলো, এরকম হয়তো, এটা হওয়াটা স্বাভাবিক। তখনই ব্রাইনিয়ার ভিতরে মানে এর আগের থেকে ব্রাইনিয়ার ভিতরে যখন চিন্তা শুরু হয়, তখন থেকে ব্রাইনিয়ার অসুস্থতা শুরু হয়। আর যখন এই ঘটনাটা ঘটে যায়, তখন ব্রাইনিয়ার উপর একটা চাপ পড়ে যায়, হ্যাঁ, যে আমার কি হবে। তখন সে তা আরও বেশি ভীত হয়ে যায়, তার ভিতরে আরও পোর ফিলিংটা বেড়ে যায়, তার ভিতরে আরও পভার্টিটা বেড়ে যায়। হ্যাঁ, তখন সে অসুস্থ হয়ে যায়। কিন্তু তারপরে কিন্তু সে কাজ ছাড়ে না, কারণ কাজ হচ্ছে তাকে বেঁচে থাকার একমাত্র মূলধন। কারণ কাজ তাকে বাঁচিয়ে রাখেন। কাজ করলে তার ইনকাম হবে, আর ইনকাম হলে তার সংসার চলবে। কাজ না করলে তার ইনকাম হবে না, সংসার চলবে না। এটা হচ্ছে ব্রাইনিয়ার মূল জায়গা, যে ব্রাইনিয়া ইনকামকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত থাকে, যে আমাকে ইনকাম করতে হবে। ঠিক আছে। তো এই ধরনের কেস আমরা পাই। আমার এরকম একটা কেস ছিল, তার ব্যাক পেইন ছিল অনেক দিন আগে, এটা আরও 2 বছর আগের কেস। তো সে একজন মাস্টার টেইলার ছিল, তার একটা প্রতিষ্ঠান ছিল। তো সে দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করতেছে। তার এখানে অনেকগুলো কর্মচারী ছিল। কর্মচারীগুলো কাজটা শিখে তারা একে একে করে তার আশেপাশের এলাকাগুলোতে তারা নিজেরাই টেইলার্সের দোকান খুলে বসলো। তো টেইলার্সের দোকান খুলে বসাতে তার ধীরে ধীরে তার ব্যবসাটা কমে গেল। হ্যাঁ, এই ব্যবসাটা কমে যাওয়ার পর থেকেই তার ব্যাক পেইন শুরু হয়ে গেল, মেরুদণ্ডের ব্যথা। হ্যাঁ, তো এই মেরুদণ্ডের ব্যথা সে আর বাড়তেই থাকলো। অনেক চিকিৎসা করছে, কমে না। সে বিদেশে ইন্ডিয়াতেও চিকিৎসা করাইছে, তাতেও কমে না। তখন আমি তার হিস্ট্রিটা শুনলাম যে সে একজন মাস্টার সেলার ছিল এবং সে অনেক পরিশ্রমী ছিল, তার ইনকাম ভালোই ছিল। কিন্তু যখন তার কর্মচারীগুলো একে একে চলে গিয়ে তার সাথে বিট্রে করে, বিট্রে তো আসলে করে না, তারা তাদের মতন করে স্বাভাবিকভাবে তারা চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, কিন্তু এখানে সে খুব ইনজুর্ড হয়েছে। হ্যাঁ, মানে তারা তাদের ক্ষতি করছে, তার কাস্টমার কমায় ফেলছে। হ্যাঁ, তো এই কাস্টমার কমায় ফেলার কারণে কিন্তু তার ভিতরে একটা ফিলিংস আসছে যে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হয়েছি সে, এবং হয়েছে, আলটিমেটলি হয়েছে। এটা হওয়াটা স্বাভাবিক না? এক জায়গায় যখন একটা দোকান থাকে, তার যে ব্যবসাটা হয়, তার পাশে যদি যখন 2টা দোকান হয়ে যায়, তখন তার বিজনেসটা কিন্তু ডিভাইডেড হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। তো ব্রাইনিয়ার ক্ষেত্রে এটা হয়। তখন তার হিস্ট্রিটা শুনে আমি তাকে ব্রাইনিয়া দিই, এবং ব্রাইনিয়া খাওয়ার পরে তার চমৎকার রেজাল্ট আসে এবং তার ব্যাক পেইনটা কমে যায়, এবং দীর্ঘদিন ধরে সে ব্যাক পেইন নিয়ে যে কষ্ট করতেছিল, সেই কষ্টটা একবারে রিমুভ হয়। তো আমরা এইভাবে ব্রাইনিয়াকে চিনতে পারি। তো আমার যখন ব্রাইনিয়া অসুস্থ হয়, তখন ব্রাইনিয়া কী করে? হ্যাঁ, ব্রাইনিয়া যখন, যেহেতু সে আনস্যাটিসফাই হওয়ার কারণে সে চায় না সে কখনো অসুস্থ হয়ে পড়ে থাকুক। কখনো সে অসুস্থ হয়ে পড়ে থাকুক। সে যেভাবেই হোক তার মানে তার ভিতরে ড্রাইনেসটা পূর্ণ করার জন্য পরিশ্রম করতেই থাকে, এবং অসুস্থ হওয়ার পরে সে পরিশ্রম করতে থাকে। হ্যাঁ, অসুস্থ হওয়ার পর সময় পরিশ্রম করে। সে হয়তো বা ডাক্তারের কাছে এসে বলবে, ডাক্তার সাহেব আমাকে কিছু ওষুধ দেন যেন আমি ওষুধটা খেয়ে আগামীকালকে অফিসে যেতে পারি। হ্যাঁ, কারণ আমি চাই না আমার অফিস কামাই যাক, আমার অফিস বন্ধ হোক।
এই যে তার লাভ লসের হিসাবটা সে মানে অসুস্থ হওয়ার আগ থেকেই করে, অসুস্থ হওয়ার সময় সে করে, ঠিক আছে। তো আমার একটা কেস ছিল ব্রাইনিয়ার, সেটা একটা স্টুডেন্ট, একটা ছাত্র, সে মেডিকেল স্টুডেন্ট। চেপে আছে চেপে আছে, মানে যখন যেতে হচ্ছে অনেক প্রবলেম হচ্ছে, আর মানে চাপ সৃষ্টি হচ্ছে। আর কয়েকদিন ঢোক গিল থেকে প্রচণ্ড ব্যথা ছিল, আর এই লাইট দিয়ে এমনি দেখলাম ওই টনসিলটা মানে একটু ইনফ্লামেশন হচ্ছে। টনসিল হ্যাঁ, অ্যান্টিবায়োটিক কয়দিন ধরে খাওয়া হচ্ছে? অ্যান্টিবায়োটিক দুই দিন হলো, আজকে কোর্সে 3 দিন। এত তাড়াতাড়ি আবার আমার চিকিৎসা কোর্সে শেষ না করে আবার আমার চিকিৎসা করতে? আমার আসলে আমি নিজে মানে পড়ছি অ্যালোপ্যাথি ডাক্তার, কিন্তু আমার বিশ্বাস বেশি হচ্ছে আমার নিজের বডিতে, আমি হোমিওপ্যাথিতে বেশি বিশ্বাস করি। আচ্ছা, কিন্তু আমি মানে যেহেতু আমার এক্সাম চলছিল, আমি ব্যথা সহ্য না করে মানে ঢোক না গেলতে পারছিলাম না, সেজন্য আমি নিজেই অ্যাজথ্রোমাইসিনটা নিই। মানে কোনো ডাক্তার দেখেন, আমি মেডিকেলেও ডাক্তার দেখেন। তো ওই জন্য আমি যেহেতু কালকে শুক্রবার ছুটি ফ্রি আছি, এই জন্য আমি বললাম যে আপনার কাছে আসি। এই কারণের জন্য মানে আমার হোমিওপ্যাথিতে বেশি বিশ্বাস, নিজে অ্যালোপ্যাথি করছি কিন্তু হোমিওপ্যাথিতে বিশ্বাসটা বেশি। আমার অনেক উপকার দেয় সব কিছুতে। যেমন আপনার ওই যে টেস্টিসে আমার রাইট টেস্টিসে যে পেইনটা ছিল, মেডিসিনটা নিয়ে আমি সুস্থ একদম, মানে আর সমস্যা নেই। আপনি বলছিলেন 4 দিন খেলে এমনি ক্লিয়ার হয়ে যাবে, আর আসা লাগবে না। 4 দিন খেয়ে 4 দিনও খাওয়া লাগে না, 3 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, পানি পরিষ্কার কেমন যাচ্ছে? আমি তো খেতে পারছি না ঠিকঠাক মতো কিছু, যা খাচ্ছি পেইন হচ্ছে, মানে ভাত ঠাত মানে ব্যথা, বেশি ব্যথা। আর হচ্ছে আগের থেকে একটু কমেছে, আজকে শুধুমাত্র ওই যে অ্যান্টিবায়োটিকটা খেয়েছি আর একটা নাপা খেয়েছি, সেই জন্য একটু কম ব্যথা, একটু পেইনটা কম আছে। তো ওই যে মানে পেইনটা এখন এমন হচ্ছে যে গলায় হঠাৎ করে কাউকে প্রেস করলে কিছুক্ষণের জন্য যেরকম একটা ব্যথা হয়, মানে গলা চেপে ধরলে, ঠিক ওই পেইনটা এখন হচ্ছে। এখন কেমন লাগতেছে গলার প্রেশারটা, কেমন লাগতেছে? আগের থেকে একটু কম মতো মনে হচ্ছে, মানে প্রথম যখন আসছিলাম তখন থেকে একটু বেটার আছে এখন এই ওষুধটা খাওয়ার পরে। তো রিলিফ ফিল করা যাচ্ছে, কিছুটা রিলিফ ফিল করছে, কিন্তু ওই যে মনে হচ্ছে যে গলার ওই যে মানে কাটিলেছে ওইখানটায় মানে প্রেশার হয়ে গেছে। এই প্রেশারটা কি আগের থেকে রিলিজ হয়েছে? আগের থেকে কিছুটা ইয়েছে। এখন কি আরেকটু বেটার ফিল হচ্ছে? এখন অনেকটাই বেটার আগের থেকে, মানে এখন তো আরো 10টা মিনিট মনে আর একটু ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। মানে ওইদিকে এখন আর মানে মানে মন না দিলে এত অতটা ইয়ে মনে ফিল হচ্ছে না। আসলে অনেকদিন ধরে ওই জায়গাটা তো মন চলে গেছে, ওইখানে ওইভাবে মনে হচ্ছে যে কিছু একটা আছে। না, ঠিক আছে, কালকের মধ্যে ঠিক আছে, আর মন দেওয়ার কিছু নেই। আর একটু হালকা কুসুম গরম পানি দিয়ে। ধন্যবাদ বন্ধুগণ, আপনারা কেসটি খুব মনোযোগ সহকারে দেখেছেন এবং সাবটাইটেলগুলো ভালো করে পড়েছেন এবং রুগীর কথাগুলো শুনেছেন। এখানে রুগীটি আমার একটা পূর্বের পেশেন্ট ছিল, যদিও সে একজন মেডিকেল স্টুডেন্ট, 3য় বর্ষে সে পড়ছিল। তো তখন তার পরীক্ষা চলাকালীন সে অসুস্থ হয়ে যায়, টনসিলের সমস্যা। তো সে তার পরীক্ষায় যেন ক্ষতি না হয়, পরীক্ষাতে যেন তার অসুবিধা না হয়, সে এই জন্য তাৎক্ষণিকভাবে অ্যান্টিবায়োটিক খেয়ে কোনো মতে তার ব্যথাটা কমিয়ে নিয়েছিল। কিন্তু তাতে সে পুরোপুরি ভালো হচ্ছিল না। এই কারণে সে চিন্তা করলো যে না, আমি এখন হোমিওপ্যাথি ডাক্তার দেখাই, কারণ যেহেতু হোমিওপ্যাথি তার জন্য সুইটেবল এবং হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সে এর আগে অনেকবার উপকৃত হয়েছে, এই কারণে সে হোমিওপ্যাথি
চিকিৎসা নিতে আমার কাছে চলে এসেছে। তো এটা হচ্ছে রোগীর ক্যারিড ডিজিজ টু বি ক্যারিড হওয়ার মেন্টালিটি। ক্যারিড মানে কি? মানে বাহিত হওয়া। কোনো বাচ্চা যদি অনেকক্ষণ হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করার পরে আর হাঁটতে না পারে, তখন সে মায়ের কোলে চড়ে। ঠিক রুগী যখন নিজে নিজে তার রোগের চিকিৎসা করতে পারে না, তখন সে একজন ডাক্তারের কাছে যায় এবং ডাক্তারের শরণাপন্ন হয়। এটা হচ্ছে ক্যারিড ডিজিজ টু বি ক্যারিডের ফিলিংস। এখন সে এসে আমাদেরকে বলছে যে সে ঢোক গিলতে কষ্ট হচ্ছে, সে কষ্ট পাচ্ছে, তার পড়ালেখায় অসুবিধা হচ্ছে, তার পরীক্ষায় অসুবিধা হচ্ছে। তো এখানে আমরা যে ফিলিংসটি নেই সেটা হচ্ছে ইনজুরি বিংড ইনজুর্ড, মানে সে কষ্ট পাচ্ছে। এটা যদিও একটা ডিলিউশনের আন্ডারে আমাদের একটা রুব্রিক আছে, ডিলিউশন, যেটাকে আমরা সহজ বাংলায় বলতে পারি ভ্রান্ত বিশ্বাস। আসলে এটা একটা ভ্রান্ত বিশ্বাস না, এটা হচ্ছে রোগীর বর্তমান অবস্থার তার নিজস্ব মানসিক চিন্তা ভাবনা। তো এখানে রোগী কষ্ট পাচ্ছে, এই কারণে আমরা ডিলিউশন ইনজুরি বিং ইনজুর্ড রুব্রিকটা নিয়েছি। লাস্টে যে রুব্রিকটা আমরা খুব গুরুত্বপূর্ণ নিয়েছিলাম সেটা হচ্ছে সে যখন তার টনসিলের যন্ত্রণায় ভুগছিল, সে কী করলো, চট করে অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে নিল। তো এর মানে হচ্ছে যে তার ওই সময় কন্ডিশন থেকে সে পালানোর জন্য সে শর্টকাট ওয়েতে, মানে উইন্ডো মানে কি শর্টকাট ওয়ে, যেমন আমরা গাড়ির দরজার উইন্ডোতে লেখা থাকে ইমার্জেন্সি ডোর, মানে কোনো যদি দুর্ঘটনা ঘটে যায় গাড়ির মধ্যে, তাহলে আপনি এই ইমার্জেন্সি ডোর দিয়ে পালিয়ে যাবেন। তো এটা হচ্ছে ইমার্জেন্সি ডোর। তো এসকেপেন্ট অ্যাটেম্প টু উইন্ডো মানে হচ্ছে যে কোনো রোগী যদি ইমার্জেন্সি কোনো ওষুধ গ্রহণ করে নেয়, তাহলে আমরা এই রুব্রিকটা নিতে পারি। এই তিনটে রুব্রিকের সমন্বয়ে আমরা যদি দেখি, তাহলে আমরা রোগীকে ব্রাইনিয়া দিতে পারবো। তো আমি তাকে ব্রাইনিয়া দিই এবং কয়েক মিনিটের মধ্যে ব্রাইনিয়া তার সুস্থতা আনয়ন করে এবং তার যে ঢোক গিলার অসুবিধাটা, সে অসুবিধাটা কমতে শুরু করে এবং সে কয়েক মিনিটের মধ্যে তার সুস্থতা ফিরিয়ে আনে এবং ধীরে ধীরে সে সুস্থ হয়ে যায়। সে পরবর্তীতে আর তার টনসিলের জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হয় নাই, সে সম্পূর্ণ সুস্থ হয়েছে। আমরা এভাবেই রুগীদেরকে ওষুধ নির্বাচন করে থাকি, রুগীদের জন্য বিভিন্ন ওষুধ নির্বাচন করে থাকি। তো আমরা আমাদের এরকম লাইভ ক্লাসগুলোতে, আমরা আমাদের ভিডিও ক্লাসগুলোতে আমরা আমাদের প্রেসক্রিপশন নিয়ে আপনাদের আলোচনা করব। আমাদের এরকম অনেক হরহামেশা কেস আছে, যেগুলো দিয়ে আমরা আপনাদেরকে চেষ্টা করব যে কীভাবে আমরা চেম্বারে বসিয়ে রুগীকে ওষুধ খাওয়িয়ে তাদের রোগ যন্ত্রণা থেকে আমরা তাদেরকে কিছুটা আরাম দিতে পারি। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ। আপনারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং আরও আপনারা ভিডিওটা দেখে আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন। আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগবে।